আসসালামু আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির মধ্যরাতের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার বৈঠকে ইইউর ২৮ রাষ্ট্রদূত। সাদা পোশাকে কাউকেই গ্রেফতার করা যাবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল জানালেন আসিফ নজরুল। ১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে ৯০,০০০ পুলিশ নিয়োগ জানালেন ডিএমপি কমিশনার। প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশ টোঙ্গার প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কবে কোথায় দেখতে পাবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের ২৮ রাষ্ট্রদূত। সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় বৈঠকটি। এতে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের ১৯ জন সদস্য রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। বিবৃতিতে আরও বলা হয়, এ সভা বাংলাদেশ ও ইউএ এর সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। আসন্ন যৌথ সভায় তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন সম্ভাবনার ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্টি, অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করা হবে বলে আশা করা যাচ্ছে। সাদা পোশাকে কাউকেই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। সোমবার খুলনায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, ফায়ার সার্ভিস সহ সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক জায়গায় মব অ্যাক্ট ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও, তাই নিজের হাতে আইন তুলে না নিয়ে অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনও উদ্ধার হয়নি। খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধার হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সকাল 10টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় অংশ নেন আসিফ নজরুল। আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন তিনি। বলেন, দুদক তো ছিল, উচ্চ আদালতও ছিল, কোনো বিচার হয়েছে? বিচার কার হতো? বেগম খালেদা জিয়ার ৩ কোটি টাকা একটা জায়গায় রেখেছে, প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ করা মানে ভোগ করা। কেউ তা করেছিল? ৩ কোটি টাকা ব্যাংকে ছিল, ৬ কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ স্পর্শ করে নাই। সেই জন্য এই দেশের ৩ বারের প্রধানমন্ত্রীকে ১০ বছরের জেল দিয়েছে। আসিফ নজরুল বলেন, এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পুরো পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি বেগম খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। গত ১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৮০ থেকে ৯০,০০০ নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। সাজ্জাদ আলী বলেন, বিগত সরকারের আমলে পুলিশ বাহিনীতে নিয়োগের আগে নানাভাবে যাচাই করা হয়েছে।
নিয়োগ প্রার্থী, তার বাবা, দাদা এবং আরও পূর্বপুরুষ কোন দলের তা খবর নেওয়া হয়েছে। তিনি বলেন, 2 লাখ পুলিশের মধ্যে 80 থেকে 90,000 পুলিশ এভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কিন্তু এসব পুলিশ সদস্যকে তো এখন বলতে পারি না বাসায় ফিরে যাও। তবে যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে অপকর্মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানির ঘটনা বেড়েছে। পুলিশ হোক আর মামলার বাদী হোক, তথাকথিত ব্যক্তিদের আসামি করে যারা চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সাজ্জাদ আলী বলেন, ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে অনেক মামলায় নিরপরাধ মানুষকে আসামি করা হয়েছে। ভয় নেই, তদন্তে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা আসবে শুধু তাদের গ্রেফতার করা হবে। পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলা অথবা জিডি হোক সমস্যা নেই, কিন্তু কোনো ঘটনা যেন হাইড না থাকে। যে ঘটনার মামলা হওয়ার কথা সেটার জন্যই যেন মামলা হয়, যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জিডি করতে হবে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে সাজ্জাদ আলী বলেন, ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থা রয়েছে, শৃঙ্খলা ফেরাতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ঢাকা শহরে বিপুল সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এটি বন্ধ না হলে ঘর থেকে বের হলে হাঁটার জায়গা থাকবে না, মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compact race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। টোঙ্গার প্রধানমন্ত্রী সিওসি সুভালেনি সোমবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ কর্মকর্তারা বলেছেন, দেশটির রাজপরিবারের সাথে ক্ষমতার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়। পার্লামেন্টের কর্মকর্তা রুন্ডা হুফাঙ্গা এএফপি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে আমরা নিশ্চিত নই যে এরপর কি হবে। প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি পার্লামেন্টকে বলেছিলেন, আইন প্রণেতারা অনাস্থা ভোটে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ঠিক কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করবেন। সোভালেনির পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন। 19 শতকের শেষের দিক থেকে টোঙ্গায় একটি সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে। দেশটির রাজপরিবার তাদের কিছু ক্ষমতা ধীরে ধীরে ত্যাগ করেছে। টোঙ্গান রাজা এবং তার সহকর্মী সম্ভ্রান্তরা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। 2006 সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর সংবিধান সংশোধন করে সেই সময়ে টোঙ্গান রাজা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সামরিক কমান্ডার ইন চিফ হিসাবে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। যদিও রাজতন্ত্র শেষ পর্যন্ত নির্বাচিত আইন প্রণেতাদের একটি মন্ত্রিসভা তার অনেক দায়িত্ব হস্তান্তর করতে সম্মত হয়েছিল, তবে এর ক্ষমতা সম্পূর্ণভাবে কমানো হয়নি। টোঙ্গার বংশানুক্রমিক রাজপরিবার এখনও দেশের 26 আসনের আইনসভায় 9 জন সদস্য নির্বাচন করে। সোভালেনি 2014 সালে প্রথম সংসদে নির্বাচিত হন এবং 2014 থেকে 17 থেকে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর 2019 সালে শিক্ষামন্ত্রী হন। 2021 সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দর্শক, এবার খেলার খবর।
আইসিসি সূচি অনুযায়ী বিভিন্ন দেশে পরিদর্শনের পরিক্রমায় এবার বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ সোমবার দুপুর 1:30টার দিকে ঢাকায় পৌঁছায় সুদৃষ্ট ট্রফিটি। ট্রফি সফরের প্রথম দিনে কোনো ব্যস্ততা নেই। ট্রফিকে ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু মঙ্গলবার। এদিন সকালে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে নিয়ে যাওয়া হবে ট্রফিটি। মঙ্গলবার বিকেলে ট্রফির গন্তব্য কক্সবাজার। জনসমক্ষে ট্রফিটি প্রথম দেখা যাবে পরদিন বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত প্রদর্শনী হবে এটির। এদিনই ট্রফি ফিরে আসবে ঢাকায়। বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই ট্রফির প্রদর্শনী করা হবে বসুন্ধরা সিটি শপিং মলে। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফি। এখানে নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, এর বাইরেও বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও কর্মকর্তাগণ ও সহকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল 11টা থেকে 3টা পর্যন্ত। পরে সেদিনই ঢাকা ছাড়বে ট্রফি। বাংলাদেশ থেকে ট্রফি যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকায়, পরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে ফিরবে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানে। এই ট্রফি জয়ের লড়াইয়ে হওয়ার কথা আগামী ফেব্রুয়ারি-মার্চে। তবে পাকিস্তান সফরে যেতে ভারত আপত্তি করার পর টুর্নামেন্টের সূচি, ভেন্যু ও অন্যান্য অনেক কিছুর সিদ্ধান্ত ঝুলে আছে এখনও। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা প্রবল। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার বৈঠকে ইইউর 28 রাষ্ট্রদূত। সাদা পোশাকে কাউকেই গ্রেফতার করা যাবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল জানালেন আসিফ নজরুল। 15 বছরে রাজনৈতিক পরিচয়ে 90,000 পুলিশ নিয়োগ জানালেন ডিএমপি কমিশনার। প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশ টোঙ্গার প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কবে কোথায় দেখতে পাবেন। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।